ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ এখনো কাটেনি। ভোট হয়েছে, ফলাফল ঘোষণা হয়েছে, গেজেটও প্রকাশ হয়ে গেছে। কিন্তু সত্যিই কি সব শেষ হয়ে গেছে, নাকি আসল খেলা এখন শুরু হতে চলেছে? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন একটি ঘটনা ঘটে গেছে যা অনেকেই হয়তো এখনো জানেন না, কিন্তু যখন জানবেন তখন চমকে উঠবেন। হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল এমন একটি নির্দেশ দিয়েছে যা এই নির্বাচনের পুরো ন্যারেটিভকেই পাল্টে দিতে পারে। 3টি আসনের সমস্ত ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ যাবতীয় নথিপত্র হাইকোর্টের হেফাজতে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আসন 3টি হল ঢাকা 6, ঢাকা 7 এবং গাইবান্ধা 4। আর এই আবেদন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই খবরটি শুনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, জামাত কি সত্যিই ফলাফল পাল্টাতে পারবে? এত বড় একটি শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে কি আদৌ কোনো ফল পাওয়া সম্ভব? প্রশ্নগুলো স্বাভাবিক, কিন্তু যা ঘটেছে তা যদি গভীরভাবে বিশ্লেষণ করা যায় তাহলে বোঝা যাবে যে এটি নিছক একটি মামলা নয়, এটি একটি রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। গত 26 ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী হাইকোর্টে আবেদন করে। আবেদনে বলা হয়, এই 3টি আসনে ভয়াবহ রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, জামায়াতের প্রার্থীদের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে এবং বিএনপির প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিশেষ করে ঢাকা 7 আসনের কথা বলতে গেলে বলতে হয় যে এখানে জামায়াতের প্রার্থী নিশ্চিতভাবে জিতেছিল। এটি কোনো গুজব নয়, কোনো দলীয় দাবি নয়। মাঠ পর্যায়ের তথ্য প্রমাণ, ভোট গণনার প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং কেন্দ্র থেকে প্রাপ্ত রেজাল্ট শিটের সাথে চূড়ান্ত ঘোষিত ফলাফলের অমিল সবকিছুই এই দিকে ইঙ্গিত করে যে এখানে কিছু একটা ঘটেছে যা স্বাভাবিক নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, হাইকোর্ট কেন এই নির্দেশ দিল? একটু ভেবে দেখুন, হাইকোর্ট কি এমনি এমনি একটি নির্বাচনের সমস্ত ব্যালট পেপার, রেজাল্ট শিট, সিল এসব নিজের হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়? উত্তর হলো না, কখনোই না। আইনের ভাষায় বলতে গেলে এই ধরনের নির্দেশ দেওয়ার জন্য কোর্টকে প্রাথমিক প্রমাণ পেতে হয়। অর্থাৎ জামায়াত যে অভিযোগ করেছে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেই অভিযোগের সপক্ষে যথেষ্ট প্রাথমিক প্রমাণ কোর্টের কাছে উপস্থাপন করা হয়েছে এবং কোর্ট সেই প্রমাণে সন্তুষ্ট হয়েছে। প্রাথমিক প্রমাণ ছাড়া এই ধরনের নির্দেশ দেয়া আইনত সম্ভব নয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকেই হয়তো খেয়াল করছেন না। এই জায়গায় এসে একটু পেছনে ফিরে তাকানো দরকার। নির্বাচনের রাতে কি ঘটেছিল সেটা মনে করুন। ভোট গণনা চলছিল, হঠাৎ করেই কিছু কিছু আসনে ফলাফল ঘোষণা বন্ধ হয়ে যায়। তারপর অনেকক্ষণ পর একটি সম্পূর্ণ ভিন্ন ফলাফল সামনে আসে। যে আসনে জামায়াতের প্রার্থী এগিয়েছিলেন সেখানে হঠাৎ করেই বিএনপির প্রার্থী বিজয়ী ঘোষিত হন। এটি কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, একাধিক আসনে একই প্যাটার্নে এটি ঘটেছে। ঢাকার বেশ কয়েকটি আসনে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এটি এখন একটি ওপেন সিক্রেট। জামাত প্রথম থেকে বলে আসছিল যে কমপক্ষে 30টি, পরে সংশোধন করে 32টি আসনে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে। দলটি এই বিষয়ে বিস্তারিত ডকুমেন্টেশনও করেছে। কিন্তু প্রশ্ন উঠতে পারে, তাহলে মাত্র 3টি আসনে মামলা কেন? বাকি আসনগুলোর কি হলো? এর উত্তর বেশ সরল। 32টি আসনে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে জামাত প্রমাণ পেয়েছে ঠিকই, কিন্তু সব আসনের প্রমাণ মামলাযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়া এখনো সম্ভব হয়নি। কোর্টে মামলা করতে গেলে শুধু অভিযোগ থাকলেই হয় না, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ লাগে যা আইনি মানদণ্ডে টেকসই। এই 3টি আসনে জামাত সেই মানের প্রমাণ সংগ্রহ করতে পেরেছে বলেই তড়িঘড়ি করে মামলা দায়ের করেছে। বাকি আসনগুলোর প্রমাণ সংগ্রহ এবং যাচাই বাছাইয়ের কাজ এখনো চলছে। এখন আসুন একটু সামনের দিকে তাকাই, কি হতে পারে? হাইকোর্ট যখন সমস্ত ব্যালট পেপার এবং রেজাল্ট শিট নিজের হেফাজতে নিয়ে নেবে, তখন সেগুলো নতুন করে গণনা করা হবে। এই গণনা হবে হাইকোর্টের তত্ত্বাবধানে। এখানে নির্বাচন কমিশনের মতো রাতের আধারে কিছু করার সুযোগ থাকবে না। ওপেন ক্যামেরার সামনে দুই পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় এই গণনা হবে। আর এখানেই বিষয়টি আকর্ষণীয় হয়ে ওঠে। বাংলাদেশের হাইকোর্ট নিয়ে অনেক সমালোচনা আছে, সেটা সত্য। কিছু কিছু রাজনৈতিক মামলায় বিচারকরা ওপর থেকে নির্দেশ অনুযায়ী বা নিজস্ব রাজনৈতিক ঝোঁক অনুসারে রায় দিয়েছেন এমন অভিযোগও আছে। কিন্তু এই ধরনের নির্বাচনী মামলায় বিষয়টি সম্পূর্ণ আলাদা। এখানে দুই পক্ষের আইনজীবীরা জোরালো যুক্তিতর্ক উপস্থাপন করেন। প্রতিটি ব্যালট পেপার, প্রতিটি রেজাল্ট শিট সবকিছু উভয় পক্ষের সামনে যাচাই হয়। কাউকে অন্ধকারে রেখে কিছু করার সুযোগ এখানে নেই। 2 নাম্বারি করার কোনো রাস্তা খোলা থাকে না। আর এ কারণেই এই প্রক্রিয়ায় যে ফলাফল আসবে সেটি অনেক বেশি বিশ্বাসযোগ্য হবে। গত 19 ফেব্রুয়ারি গণপ্রতিনিধি অধ্যাদেশের 49 ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। একই দিনে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিও জারি হয়। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করবেন। বিচারপতি কোনো পন্থী কার দিকে তার ঝোঁক এসব নিয়ে কথা উঠতে পারে,
কিন্তু বাস্তবতা হলো হাইকোর্টে এই ধরনের মামলার ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে কিছু করা যায় না। ব্যালট পেপার যা বলবে, রেজাল্ট শিট যা বলবে, গণনা যা বলবে সেটাই চূড়ান্ত সত্য হিসেবে সামনে আসবে। এবার আসুন রাজনৈতিক তাৎপর্যের দিকে তাকাই। জামাত শুরু থেকেই একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে আসছে যে এই নির্বাচনে ব্যাপক রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে। জামায়াতের দাবি, এই ইঞ্জিনিয়ারিং এর পেছনে রয়েছে একটি শক্তিশালী নেক্সাস, যার মধ্যে রয়েছে বিএনপি, ভারত, যুক্তরাষ্ট্র এবং ডিপ স্টেট। এই ধরনের শক্তির বিরুদ্ধে লড়াই করা যে কতটা কঠিন সেটা সহজেই অনুপেয়। সামনে ডিপ স্টেট, পেছনে আন্তর্জাতিক শক্তি, একপাশে মিডিয়া, অন্য পাশে নানা অশুভ শক্তি, এমন চারিদিক থেকে ঘেরাও অবস্থায় জামায়াত ছিল। নির্বাচনের রাতে কিছু করার সুযোগ ছিল না, আর নির্বাচন কমিশন তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করে দিয়েছে। কোনো আপত্তি জানানোর সময় বা সুযোগ কোনোটাই রাখা হয়নি। কিন্তু জামাত দমে যাবার দল নয়, এটি বিএনপি এবার টের পাবে। বৃহত্তর স্বার্থে জামাত সেই মুহূর্তে ফলাফল মেনে নিয়েছিল ঠিকই, কিন্তু নীরবে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল, প্রমাণ সংগ্রহ করছিল, ডকুমেন্টেশন করছিল, আইনি পরামর্শ নিচ্ছিল। আর এখন সেই লড়াইয়ের প্রথম ফল হাতে এসেছে। হাইকোর্ট প্রাথমিক প্রমাণ পেয়েছে এবং নির্দেশ দিয়েছে এটি জামায়াতের জন্য একটি বিশাল অর্জন। এমনকি চূড়ান্ত ফলাফল পরিবর্তন না হলেও শুধু এই নির্দেশই জামায়াতের রাজনৈতিক ন্যারেটিভকে অসাধারণ শক্তি দিয়েছে। এখন জামাত যখন বলবে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, তখন তারা হাইকোর্টের এই নির্দেশকে রেফারেন্স হিসেবে দেখাতে পারবে। এটি আর শুধু দলীয় দাবি থাকবে না, এটি হয়ে যাবে আদালত স্বীকৃত একটি উদ্বেগ। বাংলাদেশের ইতিহাসে নির্বাচনে কারচুপির অভিযোগ নতুন কিছু নয়। অসংখ্যবার রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু সেই ইঞ্জিনিয়ার্ড ফলাফলকে পাল্টে সঠিক ফলাফল বের করে আনার নজির খুবই কম। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে তো এই ধরনের নজির প্রায় নেই বললেই চলে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা মেম্বার নির্বাচনের ক্ষেত্রে 2-2.5 বছর পর, এমনকি 5 বছর পরও কোর্টের রায়ে সঠিক ফলাফল এসেছে, এমন কিছু উদাহরণ আছে। কিন্তু জাতীয় সংসদের ক্ষেত্রে এটি হলে সত্যি নজিরবিহীন হবে, আর জামাত ঠিক সেই পথেই হাঁটছে। এখন দুটি সম্ভাবনা রয়েছে। প্রথম সম্ভাবনা হলো হাইকোর্ট পুনর্গণনার পর যদি দেখে ব্যাপক কারচুপি হয়েছে এবং সেই কারচুপির কারণে ফলাফল সরাসরি প্রভাবিত হয়েছে, বিজয়ীকে পরাজিত করে দেয়া হয়েছে, তাহলে ফলাফল পরিবর্তন হতে পারে, জামায়াতের প্রার্থী বিজয়ী ঘোষিত হতে পারেন। এটি হলে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায় রচিত হবে। দ্বিতীয় সম্ভাবনা হলো কোর্ট যদি দেখে যে কারচুপি হয়েছে ঠিকই, কিন্তু তার পরিমাণ এতটাও নয় যে ফলাফল পাল্টে যেত, তাহলে হয়তো ছোট কোনো সিদ্ধান্ত আসবে। ভোটের পরিমাণ কিছুটা কম বেশি হতে পারে, কিন্তু বিজয়ী পরিবর্তন নাও হতে পারে। তবে এক্ষেত্রেও কারচুপি প্রমাণিত হওয়াটাই জামায়াতের জন্য একটি বড় রাজনৈতিক বিজয় হবে। এদিকে আরও কিছু আসনের বিষয়ও সামনে রয়েছে। শেরপুরের যে আসনটি আগে স্থগিত ছিল, সেখানে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে সেই আসনেও জামায়াতের প্রার্থী জেতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নির্বাচনের পর জামায়াতের জনপ্রিয়তা আরও বেড়েছে। মানুষ দেখেছে যে কিভাবে জামায়াতের সাথে অন্যায় করা হয়েছে এবং সেই অন্যায়ের বিরুদ্ধে জামায়াত আইনি পথে লড়াই করছে। এটি সাধারণ মানুষের মধ্যে জামায়াতের প্রতি একটি সহানুভূতি তৈরি করেছে। অন্যদিকে বগুড়ার যে আসনে তারেক রহমান প্রার্থিতা ছেড়ে দিয়েছেন, সেখানে বিএনপির জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে। কিন্তু বড় ছবিটা দেখুন, জামায়াত এখন শুধু 3টি আসনের লড়াই করছে না, জামায়াত একটা নীতিগত লড়াই করছে। এই লড়াই সুষ্ঠু নির্বাচনের লড়াই, গণতন্ত্রের লড়াই, ভোটের অধিকার রক্ষার লড়াই। এই লড়াইয়ের মাধ্যমে জামাত একটি বার্তা দিতে চাইছে, যত বড় শক্তি বিরুদ্ধে দাঁড়াক না কেন, অন্যায়ের কাছে মাথা নত করবে না জামায়াত। আইনের পথে, সংবিধানের পথে গণতান্ত্রিক উপায়ে লড়াই চালিয়ে যাবে। এই মুহূর্তে পুরো দেশ তাকিয়ে আছে হাইকোর্টের দিকে। ব্যালট পেপার যখন হাইকোর্টের হেফাজতে যাবে, তখন নতুন করে গণনা শুরু হবে। তখন কি বেরিয়ে আসবে সেটা দেখার জন্য পুরো জাতি অপেক্ষা করছে। যদি সত্যি রেজাল্ট ইঞ্জিনিয়ারিং প্রমাণিত হয়, যদি ফলাফল পাল্টে যায়, তাহলে এটি শুধু 3টি আসনের বিষয় থাকবে না, এটি পুরো নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবে। বাকি আসনগুলোতেও কি হয়েছে সে প্রশ্ন জোরালো হবে। আর জামাত বাকি আসনগুলোর প্রমাণ সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। একটার পর একটা মামলা আসতে পারে। বিএনপি কি বুঝতে পারছে কি হতে চলেছে? জামায়াতকে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র মনে করা ভুল হবে। জামায়াতে ইসলামী কি জিনিস সেটা বিএনপি এবার হাড়ে হাড়ে টের পাবে। এক অসম প্রতিকূলতার মধ্যে জামায়াত থেমে নেই, লড়াই চালিয়ে যাচ্ছে, এবং এই লড়াই থেকে অপ্রত্যাশিত নজিরবিহীন অবিশ্বাস্য ফলাফল আসলেই আসতে পারে। ভোটের ফলাফল পাল্টে জামায়াতের আসন সংখ্যা বাড়লেও বাড়তে পারে। সময়ই বলে দেবে শেষ কথা কার।